নমস্কার বন্ধুরা, এমএল এডুকেশন চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে বিএ, এমএ, এমএড, এসএলএসটি এবং নেট সেট স্তরের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষাক্ষেত্রে জন ডিউয়ের অবদান সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আর এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। দেখো, এখানে আজকের ভিডিওতে যে জন ডিউ সম্পর্কে আলোচনা করব, তো তোমাদের দ্বাদশ শ্রেণী তৃতীয় সেমিস্টার এছাড়াও এসএলএসটি পরীক্ষায় যে সকল এমসিকিউ প্রশ্ন আছে, তো এই ভিডিওটা দেখলেই এখান থেকে তোমরা সমস্ত প্রকার প্রশ্ন কমন পেয়ে যাবে, বা সমস্ত প্রকার প্রশ্নের উত্তর তোমরা এই ভিডিওটার মাধ্যমেই করতে পারবে আর কি। ঠিক আছে, ভিডিওটা দেখলে এখান থেকে তোমরা সমস্ত প্রকার প্রশ্নের উত্তর করতে পারবে অনায়াসে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। জন ডিউ, তো সবার প্রথম আসছে জন ডিউ। আধুনিক শিক্ষার ক্ষেত্রে আমেরিকান প্রয়োগবাদী দার্শনিক জন ডিউয়ের অবদান অপরিসীম। তাঁর শিক্ষা দর্শন একদিকে যেমন আধুনিক গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে রচিত, অন্যদিকে তেমনি যান্ত্রিক সভ্যতার বিকাশের সঙ্গে সমতা রক্ষা করে সংগঠিত। তিনি শিক্ষার শুধু তাত্ত্বিক দিকের উপর আলোকপাত করেননি, পরীক্ষামূলকভাবে তাঁর শিক্ষাচিন্তাকে প্রয়োগ করার চেষ্টা করেছিলেন। তাঁর প্রস্তাবিত সমস্যা পদ্ধতি বা প্রবলেম মেথড আজও শিক্ষাক্ষেত্রে প্রাসঙ্গিক। জন ডিউয়ের সংক্ষিপ্ত জীবনী। আমেরিকার বার্লিংটন শহরে 1859 খ্রিস্টাব্দে জন ডিউয়ের জন্ম। তাঁর পিতা একজন সামান্য ব্যবসাদার ছিলেন। গ্রামের স্কুলে পড়াশোনা শেষ করে ডিউ ওয়ারমন্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানে তিনি সৃষ্টিতত্ত্বের ধর্মীয় মতবাদ ও বৈজ্ঞানিক মতবাদ দ্বারা বিশেষভাবে আকৃষ্ট হন। জীববিদ্যা ও দর্শন সম্বন্ধীয় অনেক বই পড়াশোনা করে তাঁর অল্প বিস্তর খ্যাতি হয়। তিনি কিছুদিন গ্রাম্য বিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর তিনি হুপকিন্স বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। তিনি আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন এবং কালক্রমে উইলিয়াম জেমসের প্রয়োগবাদী দর্শন দ্বারা প্রভাবিত হন। শিকাগো বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনাকালীন তিনি শিশুদের পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে ল্যাবরেটরি স্কুল স্থাপন করেন 1901 খ্রিস্টাব্দে। খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, শিশুদের শিক্ষামূলক পরীক্ষা নিরীক্ষার উদ্দেশ্যে ল্যাবরেটরি স্কুল স্থাপন করেন 1901 খ্রিস্টাব্দে। এই স্কুলে তাঁর এটা তয়চন্দ্রবিন্দু আকার হবে। এই স্কুলে তাঁর শিক্ষা সম্পর্কিত চিন্তাভাবনার পরীক্ষা নিরীক্ষা করা হয়। তাঁর প্রবর্তিত শিক্ষানীতি পৃথিবীর বিভিন্ন দেশে শিক্ষাবিদগণ কর্তৃক বিশেষভাবে সমাদৃত হয়েছে। 1952 সালে ডিউ প্রয়াত হন। ডিউয়ের জীবন দর্শন। ডিউয়ের জীবন দর্শনে 3 ধরনের চিন্তাধারার সার্থক সমন্বয় লক্ষ্য করা যায়। তাঁর চিন্তাধারার মধ্যে তিনি প্রকৃতিবাদ বা ন্যাচারালিজম এবং ভাববাদ বা আইডিয়ালিজমের মধ্যে একদিকে যেমন সমন্বয় সাধন করেছেন, তেমনি অপরদিকে তাদের সঙ্গে ডারউইনের অভিব্যক্তিবাদ বা থিওরি অফ ইভলিউশন সামঞ্জস্য বিধান করেছেন। ফলে তিনি উইলিয়াম জেমস, এটা জেমস হয়ে গেছে, একসাথে হবে জেমস, ঠিক আছে, উইলিয়াম জেমস হবে। তিনি উইলিয়াম জেমসের প্রয়োগবাদকে বৈজ্ঞানিক ভিত্তিতে স্থাপন করেন। তাই তাঁর দার্শনিক চিন্তাকে শুধুমাত্র প্রয়োগবাদ বা প্র্যাগমেটিজম না বলে পরীক্ষামূলক প্রয়োগবাদ বা এক্সপেরিমেন্টাল প্র্যাগমেটিজম অর ইনস্ট্রুমেন্টালিজম বলা হয়। ডারউইনের মতো তিনিও বিশ্বাস করতেন বিশ্বজগৎ চিরগঠনশীল এবং এই জগতে জীবজীবনও সদা পরিবর্তনশীল। তাঁর মতে মানুষের জীবনের চিরন্তন নির্দিষ্ট মান বা লক্ষ্য নেই। জীবনের লক্ষ্য ও মান এর স্থান কালভেদে পরিবর্তন হয়। মানুষ নিজেই নিজের জীবনাদর্শ নির্ণয় করেন। তিনি বলেন, এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট। এটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট। দেখো, এভরিথিং ইজ প্রভিশনাল, নাথিং আলটিমেট, নলেজ ইজ অলওয়েজ এ মিনস, নেভার অ্যান এন্ড ইন ইটসেলফ। ডিউই বিশ্বাস করতেন জ্ঞান চিন্তা এবং কর্মের সঙ্গে একাত্মভাবে জ্ঞান
বিশ্বাস করতেন যে জ্ঞান চিন্তা এবং কর্মের সঙ্গে একাত্মভাবে সংযুক্ত। প্রত্যেক জ্ঞানকে কর্মের মাধ্যমে পরীক্ষা করে দেখতে হবে, ফলের পরিপ্রেক্ষিতে বিচার করতে হবে। এর তাৎপর্য এই নয় যে ডিউ কর্মকে জ্ঞান ও চিন্তার চেয়ে বড় করে দেখেছেন। তাঁর মূল বক্তব্য হলো চিন্তা ও কর্ম একত্রে সমন্বিত হলে তাদের যৌগিক ফল জ্ঞানকে সার্থক রূপদান করবে। ডিউয়ের জীবন দর্শনের আরেকটি মূল বৈশিষ্ট্য হলো ব্যক্তি এবং সমাজের মধ্যে সম্পর্ক স্থাপন। তিনি বলেছেন, আত্মার বিকাশ নির্জনেও হয় না, প্রাকৃতিক পরিবেশেও হয় না। পরিপূর্ণ আত্মবিকাশের জন্য প্রাকৃতিক পরিবেশের যেমন দরকার, তেমনি মনুষ্য পরিবেশও দরকার। তাঁর চিন্তাধারার মূল কথা হলো ধর্ম, ভাষা, বর্ণ এবং রাষ্ট্রনিরপেক্ষ এক বিশ্ব সমাজ গড়ে তোলা, আর শিক্ষা এই আদর্শের পথে সহায়তা করবে। উল্লেখযোগ্য পুস্তক: তিনি শিক্ষা সম্পর্কে যেসব পুস্তক রচনা করেছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো দ্য স্কুল অ্যান্ড দ্য সোসাইটি, ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন, দ্য স্কুল অ্যান্ড চাইল্ড, দ্য স্কুল অফ টুমোরো, এডুকেশন টুডে, ইন্টারেস্ট অ্যান্ড ইফোর্ট ইন এডুকেশন, আর আছে এক্সপিরিয়েন্স অ্যান্ড এডুকেশন। ডিউ এর শিক্ষা দর্শন: ডিউ এর প্রয়োগবাদী জীবন দর্শন তাঁর শিক্ষাচিন্তাকে বিশেষভাবে প্রভাবিত করেছে। তিনি শিক্ষাকে নিছক তথ্য সংগ্রহের নিষ্ক্রিয় মাধ্যম হিসাবে মনে করেন না। শিল্প বিপ্লবের ফলে সমাজের বুকে যে অভাবনীয় পরিবর্তন ঘটে গেছে, প্রচলিত শিক্ষা তার সঙ্গে তাল রেখে চলতে পারছে না। তাই ব্যবহারিক দিকটি উপেক্ষা করে যে কেতাবি শিক্ষা চলছে, ডিউই তার তীব্র সমালোচনা করেন। ডিউ শিক্ষাতত্ত্ব নিয়ে ব্যাপকভাবে আলোচনা করেছেন। এইসব আলোচনা বিশ্লেষণ করলে কয়েকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব পাওয়া যায়। তা হলো শিক্ষায় জীবন, শিক্ষায় বৃদ্ধি, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনর্গঠন, 4 শিক্ষা হলো সামাজিক সামর্থ্য লাভের উপায়। তো এখানে যে পয়েন্ট আছে, দেখো 4টে পয়েন্ট বললাম, তো 4টে পয়েন্ট সম্পর্কে এখানে বিস্তারিতভাবে আলোচনা করব। তো সবার প্রথম আছে শিক্ষায় জীবন বা এডুকেশন ইজ লাইফ। ডিউই শিক্ষা ও জীবনকে আলাদাভাবে দেখেননি। তাঁর কাছে শিক্ষা ও জীবন সমার্থক। প্রকৃতপক্ষে শিক্ষা ছাড়া জীবনের কোনো বিকাশই সম্ভব নয়। অনেকে মনে করেন ভবিষ্যৎ জীবনের উপযোগী করে শিশুকে গড়ে তোলাই হলো শিক্ষার কাজ। ডিউই কিন্তু শিশুর ভবিষ্যৎ জীবন গড়তে গিয়ে তার বর্তমান জীবনের আশা আকাঙ্ক্ষাকে বিসর্জন দিতে রাজি নন। তিনি বলেছেন, দ্য স্কুল শুড বি লাইফ অ্যান্ড নট এ প্রিপারেশন ফর লাইফ। বিদ্যালয় শিশুর জীবন প্রস্তুতির কারখানা নয়, এটি তার জীবন। শিক্ষার্থী শিক্ষার মধ্য দিয়ে বাস্তব জীবনের বহুমুখী সমস্যার সঙ্গে পরিচিত হবে। এই সব সমস্যার সমাধান করতে গিয়ে সে যে জ্ঞান লাভ করবে তাই হবে তার প্রকৃত শিক্ষা। 2 নম্বর পয়েন্ট, শিক্ষায় বৃদ্ধি, এডুকেশন ইজ গ্রোথ। জীবনের লক্ষ্য হচ্ছে, এটা লক্ষণ হচ্ছে বৃদ্ধি পাওয়া, কিংবা লক্ষ্য হচ্ছে বললেও হবে। তো জীবনের লক্ষণ হচ্ছে বৃদ্ধি পাওয়া, অর্থাৎ প্রতিনিয়ত বৃদ্ধি পাওয়াই হলো জীবন। শিশু জন্ম মুহূর্ত থেকে বৃদ্ধি পায় এবং তার দৈহিক, মানসিক ও প্রাক্ষবিক বিকাশ ক্রমাগত চলতে থাকে। শিশুর এই ক্রমবিকাশের সঙ্গে সঙ্গে তার শিক্ষা প্রক্রিয়াটি প্রতিনিয়ত চলতে থাকে। বৃদ্ধি যেমন থেমে থাকে না, শিক্ষাও তেমনি কোনো সময়ের জন্য থেমে থাকে না। সুতরাং বিকাশ ও শিক্ষার মধ্যে কোনো পার্থক্য নেই। বিকাশই শিক্ষা, শিক্ষাই বিকাশ। শিক্ষাকে বাদ দিলে ব্যক্তির কোনো বিকাশ বা বৃদ্ধি সম্ভব নয়। 3, শিক্ষা হলো অভিজ্ঞতার পুনঃসংগঠন। এডুকেশন ইজ রিকনস্ট্রাকশন অফ এক্সপিরিয়েন্স। শিক্ষা হলো বিরামহীন নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। ব্যক্তির বিকাশ বা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তার অভিজ্ঞতারও পরিবর্তন হতে থাকে। জীবনের একটি স্তরে ব্যক্তির অভিজ্ঞতা স্থির হয়ে দাঁড়িয়ে থাকে না। বাস্তব পরিবেশের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে ব্যক্তির শিক্ষা অর্থাৎ অভিজ্ঞতার পুনঃসংগঠন ক্রমাগত চলতে থাকে। অভিজ্ঞতার পুনঃসংগঠনের ভিতর দিয়ে মানুষের জীবন এগিয়ে যায়। তাই ডিউ বলেছেন, এডুকেশন ইজ এ প্রসেস ইনভলভিং কন্টিনিউয়াস রিকনস্ট্রাকশন অ্যান্ড রিঅর্গানাইজেশন অফ এক্সপিরিয়েন্স। 4, শিক্ষা হলো সামাজিক সামর্থ্য লাভের উপায়। ডিউই শিক্ষার্থীর সামাজিক যোগ্যতা অর্জনের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন। শিক্ষায় অনেকগুলি ব্যক্তিগত লক্ষ্য থাকতে পারে, কিন্তু মানুষ প্রধানত সামাজিক জীব এবং তার বিকাশ বৃদ্ধির জন্য সমাজের উপরই তাকে নির্ভর করতে হয়।
আবার সমাজের স্থায়িত্ব এবং সমৃদ্ধি নির্ভর করে ব্যক্তির যোগ্যতার উপর। সুতরাং শিক্ষার একমাত্র লক্ষ্য হবে প্রত্যেক শিশুকে যোগ্য সামাজিক মানুষ হিসেবে গড়ে তোলা। তাই সমাজ জীবনে শিক্ষার গুরুত্ব সম্পর্কে ডিউ বলেছেন, হোয়াট নিউট্রিশন অ্যান্ড রিপ্রোডাকশন আর টু ফিজিও সাইকোলজিক্যাল লাইফ, এডুকেশন ইজ টু সোশ্যাল লাইফ। তার মতে বিদ্যালয় হবে একটি ক্ষুদ্র সমাজ, মিনিচার সোসাইটি, যেখানে বাস করে শিশু সমাজ সম্পর্কিত সেখানে বাস করে শিশু সমাজ সম্পর্কিত বিভিন্ন বিষয়ে জ্ঞান লাভ করবে। ঠিক আছে, এরপর আসছে জন ডিউয়ের শিক্ষার লক্ষ্য। ডিউয়ের শিক্ষা দর্শনে শিক্ষা শুধু গতিশীলতা নয়, তার কাছে শিক্ষার উদ্দেশ্যই গতিশীল। বিদ্যার্থীর অভিজ্ঞতার বাইরে কোনো শিক্ষা নেই, আর শিক্ষার বাইরে শিক্ষার কোনো লক্ষ্য নেই। তাই শিক্ষার লক্ষ্য আরও শিক্ষা বা মোর এডুকেশন, অর্থাৎ জীবনব্যাপী শিক্ষা। ডিউই বলেন শিক্ষার কোনো নির্দিষ্ট লক্ষ্য নেই। দিগন্ত রেখার মতো এই লক্ষ্য আমাদের অগ্রগতির সঙ্গে দূরে সরে যায়, দূর থেকেই সে আমাদের পথের নিশানা দেয়। এই গতিবাদ ডিউয়ের মতে শিক্ষার আসল কথা। অবাধে চলায় প্রাণের লক্ষণ, আর চলতে চলতে মানুষ যে পাথে আহরণ করে সেটাই হলো শিক্ষার উপাদান। তারপর হচ্ছে এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু অন্য ভাষা চলে এসছে আর কি। তো এখানটায় হবে ডেমোক্রেসি অ্যান্ড এডুকেশন গ্রন্থে ডিউ বলেন শিক্ষা ছাড়া শিক্ষার কোনো লক্ষ্য থাকতে পারে না। শিক্ষা প্রক্রিয়া নিরন্তর অভিজ্ঞতার পুনর্গঠন, পুনঃসৃজন এবং পুনর্বিন্যাস। এর উদ্দেশ্য ব্যক্তির পূর্ণ বিকাশ। ডিউ নিজে কোনো সুনির্দিষ্ট শিক্ষার লক্ষ্য নির্ধারণ করেননি, তবে তাঁর শিক্ষাদর্শ থেকে একথা নিঃসন্দেহে বলা যায় যে তাঁর মতে ব্যক্তিকে সতত পরিবর্তনশীল পরিবেশের সঙ্গে সামঞ্জস্য বিধান করে চলতে হয় বলে শিক্ষার লক্ষ্য বহুবিধ। প্রয়োগবাদী দার্শনিক জন ডিউ জীবনের বিভিন্ন ধারাকে সমন্বিত করেন। শিক্ষার লক্ষ্য হল গণতান্ত্রিক ব্যক্তিস্বার্থ এবং সমাজ স্বার্থকে সুসংহত করা, এছাড়া জীবনের মূল্যবোধ পুনঃসৃষ্টি করা আর সত্যগুলিকে বাস্তব ঘটনার কোষ্ঠীপাথরে যাচাই করে নেওয়া শিক্ষার উদ্দেশ্যের অন্তর্গত। ডিউই বলেন জীবনের জন্য প্রস্তুতি শিক্ষার মূল লক্ষ্য নয়, মূল লক্ষ্য হচ্ছে জীবনচর্যায় প্রতিনিয়ত অংশগ্রহণ, জীবন ও অনুশীলনী শিক্ষা। এরপর আসছে ডিউ এর শিক্ষা পদ্ধতি বা মেথড অফ টিচিং। ডিউ এর শিক্ষা পদ্ধতি অভিজ্ঞতা ভিত্তিক এবং মনস্তত্ত্ব নির্ভর। ব্যক্তির আগ্রহ ও প্রয়োজন অনুযায়ী শিক্ষা অগ্রসর হবে। ডিউ এর বক্তব্য ব্যক্তির অহংসত্তা থেকে যে স্বাভাবিক প্রেরণা স্বতঃপ্রণোদিতভাবে বেরিয়ে আসে তা থেকেই জন্মায় আগ্রহ। ডিউ এর শিক্ষা পদ্ধতির মনস্তাত্ত্বিক ভিত্তি হল রুসো, পেস্তালাসি, ফ্রয়েবেল প্রমুখ শিক্ষা তত্ত্ববিদ। যেখানে ছাত্রের আগ্রহ জাগ্রত হয়েছে সেখানেই শিক্ষা নতুন প্রশ্ন, নতুন পরীক্ষার দিকে তাকে স্বাভাবিকভাবে এগিয়ে দেবে। এই মতাদর্শের প্রত্যক্ষ ফল হল কর্ম ও অভিজ্ঞতার গঠন ও পুনর্গঠনের সাফল্য। একে প্রজেক্ট মেথড বলে। দেখো, যে বিষয়ে শিশুর আগ্রহ আছে তার সূত্র ধরেই শিক্ষক বিজ্ঞান, ইতিহাস, সাহিত্য ইত্যাদিকে জীবন্ত করে তুলবেন। প্রথাগত যান্ত্রিক পুনরাবৃত্তি ডিউ এর শিক্ষাদান পদ্ধতি নয়। তিনি সবসময় কাজ অভিজ্ঞতাকে সর্বাপেক্ষা বেশি গুরুত্ব দিয়েছেন। এর মাধ্যমে হাতে কলমে জ্ঞান অর্জন করা যায়। তাই কাজের মাধ্যমেই শিখন বা লার্নিং বাই ডুইং তার পদ্ধতি। ডিউই তাঁর পদ্ধতির নাম দেন সমস্যা পদ্ধতি বা প্রবলেম মেথড। কিলপ্যাট্রিক এবং স্টিভেনসন এর নামকরণ করেন প্রকল্প পদ্ধতি বা প্রজেক্ট মেথড। সক্রিয়তা শিশু শিক্ষার একমাত্র মাধ্যম। ডিউয়ের মতে প্রকৃত জ্ঞান বা সত্য আহরণ করা যায় সক্রিয়তার মাধ্যমে। সক্রিয়তা বাধা পেলে দেখা যায় সমস্যা, আর সেই সমস্যা সমাধানের মধ্য দিয়ে শিশু প্রকৃত জ্ঞানে বা সত্যে পৌঁছায়। এই তত্ত্ব থেকেই জন্ম নিয়েছে ডিউয়ের সমস্যা সমাধান পদ্ধতি বা প্রবলেম মেথড। ডিউয়ের সমস্যা সমাধান বা সত্য আহরণের 5টি সোপান আছে, সেগুলি হলো: 1. সমস্যা সৃষ্টিকরণ। কোনো কাজ করতে গিয়ে যখনই বাধাপ্রাপ্ত হবে তখনই সমস্যার সৃষ্টি হবে। 2. সম্ভাব্য সমাধান নির্ণয়করণ। সমস্যার সম্মুখীন হয়ে বিদ্যার্থী সমস্যা সমাধানের জন্য
চিন্তন প্রক্রিয়াকে সক্রিয় করে তুলবে। চিন্তার দ্বারা সমস্যাটির সম্ভাব্য সমাধান নির্ণয় করবে। ব্যাখ্যা সূত্র হিসেবে প্রকল্প গঠন। 3 হচ্ছে তথ্য সংগ্রহ। সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবে। এইসব তথ্য বিদ্যার্থী সমাজ পরিবেশ থেকে সংগৃহীত করবে। 4 সক্রিয়তা ভিত্তিক সম্পাদন। সংগৃহীত তথ্যগুলি নিয়ে সমস্যা সমাধানের জন্য কর্ম সম্পাদনে অগ্রসর হবে এবং সমস্যাটির সমাধান করবে। 5 প্রয়োগ বা পরীক্ষণ। সমস্যা সমাধানের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতাকে নতুন পরিস্থিতিতে প্রয়োগ করে তার যথার্থতা বিচার করবে। এই প্রয়োগমূলক অভিজ্ঞতার মধ্য দিয়ে বিদ্যার্থীর জ্ঞান পরিপূর্ণতা লাভ করবে। এরপর আসছে ডিউ এবং শিক্ষক। রুশোর মতো শিক্ষাক্ষেত্রে শিক্ষকেরা এখানটা একটু মিস্টেক হয়ে গেছে, এটা ভাষাটা হবে যে রুশোর মতো শিক্ষাক্ষেত্রে শিক্ষকের হবে, কেরা হয়ে গেছে, শিক্ষকের হবে। রুশোর মতো শিক্ষাক্ষেত্রে শিক্ষকের ভূমিকাকে ডিউই উপেক্ষা করেননি। প্রত্যক্ষভাবে নয় কিন্তু পরোক্ষভাবে শিশু যাতে সামাজিক গুণাবলী অর্জন করে উপযুক্ত মানুষ হয়ে ওঠে, শিক্ষক সেইভাবে তাকে পরিচালনা করবেন। তিনি শিক্ষার্থীদের মানসিক বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত হবেন। বিভিন্ন শিক্ষার্থীর মধ্যে ব্যক্তি স্বাতন্ত্র্যের কথা বিবেচনা করে তাদের সামর্থ্য অনুযায়ী কাজ ঠিক করে দেবেন। তাদের যাতে যুক্তি ও চিন্তা শক্তি বৃদ্ধি পায় তার জন্য তাদের উৎসাহিত করবেন। এক কথায় শিক্ষক হবেন তাদের বন্ধু, সহায়ক এবং যোগ্য পরিচালক। এরপর আসছে ডিউই প্রস্তাবিত পাঠ্যক্রম। ডিউই কোনো গতানুগতিক বা ছাঁচে ঢালা পাঠ্যক্রমের কথা বলেননি। তাঁর মতে পাঠ্যক্রম হবে শিক্ষার্থী বা শিশুর উপযোগিতা ভিত্তিক। এই পাঠ্যক্রম রচিত হবে কয়েকটি ধারণার উপর ভিত্তি করে। এক হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক। পাঠ্যক্রম হবে অবশ্যই শিশুর অভিজ্ঞতা ভিত্তিক। এর জন্য সমস্যাগুলি এমনভাবে সাজাতে হবে যাতে তা শিশুর অভিজ্ঞতা বাড়তে সাহায্য করে। তাঁর মতে পুরাতন অভিজ্ঞতা যেন আবশ্যিকভাবে নতুন অভিজ্ঞতা সঞ্চয়ে শিক্ষার্থীকে সাহায্য করে। 2 উপযোগিতা ভিত্তিক। ডিউয়ের মতে পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত বিষয়বস্তুর অবশ্যই উপযোগিতা থাকা প্রয়োজন। বিষয়বস্তুর উপযোগিতা অভিজ্ঞতার মাধ্যমে নির্ধারিত হয়। বাস্তব জীবনে কাজের মাধ্যমে শিক্ষার্থী বিভিন্ন উপযোগিতা কতটুকু তা বুঝতে পারে। 3 হচ্ছে নমনীয়তা। পাঠ্যক্রমের অন্যতম বৈশিষ্ট্য হবে নমনীয়তা। পাঠ্যক্রমের মধ্যে শিশুর সামাজিক প্রয়োজনের প্রতিফলন ঘটবে। 4 থেকে 8 বছর, এখানটায় মিস্টেক হয়ে গেছে, এটা বছর হবে, বয়সের মধ্যে শিশুর খেলার মাধ্যমে পারিবারিক কাজকর্ম অনুশীলন করবে। 8 থেকে 12 বছর বয়সে শিশু সমস্যা সমাধানের মাধ্যম শিখবে। 4 আগ্রহ এবং সামর্থ্য ভিত্তিক। ডিউয়ের মতে পাঠ্যক্রম রচিত হবে শিশুর আগ্রহ এবং সামর্থ্যকে সামনে রেখে। শিশুকে বিভিন্ন বিষয় পৃথকভাবে শেখানো হবে না। বিষয়গুলির মধ্যে যাতে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ অনুবন্ধ থাকে সেই অনুযায়ী পাঠ্যক্রম রচিত হবে। এরপর আসছে স্কুল বা বিদ্যালয়। বিদ্যালয় সম্পর্কে জন ডিউয়ের বিখ্যাত উক্তি হলো, স্কুল ইজ এ পিউরিফাইড, সিম্পলিফাইড অ্যান্ড বেটার ব্যালেন্স সোসাইটি। খুবই গুরুত্বপূর্ণ উক্তি। তাঁর দৃষ্টিতে বিদ্যালয় হবে ক্ষুদ্র সমাজ, যেখানে শিশুর সামাজিক ক্রিয়া প্রতিক্রিয়া এবং সামাজিক সক্ষমতার বিকাশ হবে প্রধান কাজ। ডিউই তাঁর শিক্ষাচিন্তার বাস্তব রূপায়নে 1896 সালে এটা 1896 হবে না, এটা হবে 1901, ঠিক আছে, এটা একটু মিস্টেক আছে, এখান থেকে নেওয়া হয়েছে আর কি। ডিউ তার শিক্ষাচিন্তার বাস্তব রূপায়নে এটা হবে 1901 সালে, ঠিক আছে, একটু মিস্টেক হয়ে গেছে। 1901 সালে আমেরিকার, এটা হবে 1901 সালে আমেরিকার শিকাগো শহরে একটি বিদ্যালয় স্থাপন করেন, যেটি পরীক্ষামূলক বিদ্যালয় বা এক্সপেরিমেন্টাল স্কুল বা ল্যাবরেটরি স্কুল নামে পরিচিত। ডিউই এর প্রতিষ্ঠিত এই পরীক্ষামূলক বিদ্যালয়ের বৈশিষ্ট্য ছিল যে এখানে কোনো নির্দিষ্ট বা পূর্বনির্ধারিত পাঠ্যক্রম বা পুস্তক ছিল না। এরপর আসছে শৃঙ্খলা বা ডিসিপ্লিন। ডিউ চিরাচরিত শৃঙ্খলার সমর্থক ছিলেন না। তিনি মনে করতেন যে শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার জন্য সামাজিক শৃঙ্খলা খুবই গুরুত্বপূর্ণ। বিদ্যালয়ে শিশুদের মধ্যে শৃঙ্খলা আনার জন্য একটি সামাজিক পরিবেশ থাকা অবশ্যই প্রয়োজন।
তিনি স্বতঃস্ফূর্ত শৃঙ্খলার তত্ত্বে বিশ্বাসী ছিলেন। বাইরে থেকে বল প্রয়োগ করে বা ভয় দেখিয়ে শিশুদের শৃঙ্খলাবদ্ধ করার তিনি বিরোধী ছিলেন। তিনি মুক্ত শৃঙ্খলা, আত্মশৃঙ্খলা, সামাজিক শৃঙ্খলা ইত্যাদির উপর যথেষ্ট গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করতেন যে সমাজ জীবনে সহযোগিতামূলক কাজের মাধ্যমে প্রকৃত শৃঙ্খলা জাগ্রত হয়। শিক্ষকের কাজ হবে এমন এক পরিবেশ সৃষ্টি করা যাতে শিক্ষার্থী পারস্পরিক সহযোগিতার মাধ্যমে শৃঙ্খলাবদ্ধ হতে শিখে। সুতরাং ডিউয়ের মতে শৃঙ্খলার লক্ষ্য হল শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দৃষ্টিভঙ্গি, সামাজিক অভ্যাস ও সহযোগিতামূলক আচরণ সৃষ্টি করা। এরপর আসছে মন্তব্য। শিক্ষাক্ষেত্রে ডিউয়ের বহুমুখী অবদান কম বেশি সকলের কাছেই পরিচিত। পৃথিবীর প্রায় সব দেশেই শিক্ষা ব্যবস্থায় ডিউ প্রস্তাবিত পাঠ্যক্রম এবং শিক্ষাদান পদ্ধতির প্রভাব পরিলক্ষিত হয়। আবার তাঁর শিক্ষাচিন্তায় সমন্বয়ধর্মিতার বহিঃপ্রকাশ দেখা যায়। তিনি শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, বিজ্ঞানসম্মত ও মনোবৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। আবার শিক্ষার্থী যাতে সমস্যা সমাধান বা প্রবলেম সলভিংয়ের মাধ্যমে যথার্থভাবে শিখতে পারে সেদিকেও তিনি সতর্ক দৃষ্টি রেখেছিলেন। আবার তাঁর বিদ্যালয় সম্পর্কিত চিন্তাভাবনার মধ্যে আধুনিকতার ছোঁয়া দেখতে পাওয়া যায়। তো এই ছিল তোমাদের জন ডিউ এর শিক্ষাচিন্তা সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখানেতেই ভিডিও শেষ করছি। পরের এপিসোডে আবার দেখা হবে। আর ভিডিওর মধ্যে কোথাও কোনো ভুল হয়ে থাকলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে।